আজকে যেমন খেলা হবে মার্কা সন্ত্রাসের রাজনীতিতে নারায়ণগঞ্জ ছেয়ে গেছে, এই সন্ত্রাসের রাজনীতি থেকে নারায়ণগঞ্জকে যেন আমরা বের করে নিয়ে আসতে পারি। দেশ আজ একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, সেটা আমরা সবাই জানি। সামনে একটা নির্বাচনও আসছে, সেটাও আমরা সবাই জানি। এই নির্বাচন কেন্দ্রিক আমাদের অনেক কর্মসূচি আছে, অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে। নির্বাচন কেন্দ্রিক প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব কর্মসূচি বেড়ে যায় দুটো বড় বড় কারণ। একটা কারণ হলো রাজনৈতিক দলের মেইন দায়িত্ব নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করা, আর আরেকটা কারণ জনগণ নির্বাচনের আগে যে রাজনীতিতে তাদের ইন্টারেস্ট আরো বেড়ে ওঠে। সো রাজনীতিতে যদি জনগণকে সম্পৃক্ত করতে হয়, নির্বাচনের আগের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং আমি অনেক আনন্দের সাথে বলতে পারি, অনেক খুশির সাথে বলতে পারি যে নারায়ণগঞ্জের জনগণের কাছে এই সময়টায় খুব ভালোভাবে পৌঁছতে পারবে আজকে কাউন্সিলের মাধ্যমে নতুন যে নারায়ণগঞ্জের কমিটি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এবং সামনের নির্বাচনে নারায়ণগঞ্জে এই কমিটির অনেক বড় পদক্ষেপ নিতে হবে, অনেক বড় অবদান রাখতে হবে। নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। আমরা দেখতে চাই সামনে যে আজকে যেমন খেলা হবে মার্কা সন্ত্রাসের রাজনীতিতে নারায়ণগঞ্জ ছেয়ে গেছে, এই সন্ত্রাসের রাজনীতি থেকে নারায়ণগঞ্জকে যেন আমরা বের করে নিয়ে আসতে পারি। এই সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করে নারায়ণগঞ্জবাসীকে তাদের যেটা প্রাপ্য সঠিক গণতান্ত্রিক নেতৃত্ব, সঠিক গণতান্ত্রিক রাজনীতি আমরা সামনে এসে দিতে পারি ইনশাআল্লাহ। এই প্রকাশ্যের সন্ত্রাস আমরা বন্ধ করব, কিন্তু এই সন্ত্রাস বন্ধ যেন না হয়, যেন পুরো দেশে এই সন্ত্রাস চলতে থাকে, সেই ব্যবস্থা করবার জন্য আজকের সরকার বা সরকারি দল তাদের কোনো ব্যবস্থা বাকি রাখেনি। আজকে নারায়ণগঞ্জে সরকারি দলের বড় নেতা যখন বলে খেলা হবে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এবং আমি বিশ্বাস করি দেশবাসী, দেশের জনগণের মনেও বিশ্বাস জাগে, প্রশ্ন জাগে যে খেলা হবে কি আসলে রাজনীতির জন্য বলছেন, না রাজনৈতিক দল আওয়ামী লীগ আজকে বিলুপ্ত এবং সন্ত্রাসের মাধ্যমে টিকে আছে আওয়ামী লীগ সরকার, এবং তাই সেই সন্ত্রাসের ডাক দিচ্ছেন আওয়ামী লীগের বড় নারায়ণগঞ্জের নেতা। খেলা হবে। আমরা সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না, সামনে সঠিক নির্বাচন দেখতে চাই। এবং এই নির্বাচন হবার আগ থেকেই 2014 সালে যেমন সরকার নির্বাচন নিয়ে খেলা করেছেন, 2018 সালে যেমন সরকার নির্বাচন নিয়ে খেলা করেছেন, আমরা ইতিমধ্যে উপদ্রব দেখছি একইভাবে খেলা করতে চান সরকার। এবং এই খেলার জন্য রাজপথে বিরোধী দলগুলোকে তাদের ভিতরে বিভক্ত তৈরি করতেও চেষ্টা করছে সরকার। 2014 সালে কি ধরনের নির্বাচন হয়েছে আমরা সবাই দেখেছি। সেই নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি নিজে ছিলাম, কারণ সেই সময় জাতীয় পার্টির সাথে আমি ছিলাম। এবং জাতীয় পার্টি কি ধরনের খেলা তখন দেখিয়েছে, পার্টির ভেতরে কি ধরনের খেলা হয়েছে, এবং তখনকার পার্টি চেয়ারম্যান মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ কি বলেছিলেন, কি হয়েছে, সবকিছু গণমাধ্যমের সামনে হয়েছে এবং দেশের জনগণের সামনে হয়েছে, সবাই দেখেছেন। সেই খেলার একটা অংশীদার সামনে থেকে আমি নিজেও ছিলাম। 2018 সালে কি হয়েছে, 2018 সালে এই জাতীয় পার্টি নিয়ে আবার খেলা হয়েছে। এবং শুধু জাতীয় পার্টি নিয়ে খেলা হয় না, জাতীয় পার্টি নিয়ে তো অনেক ধরনের খেলা হয়েছে। 2014 সালে হুসেন মোহাম্মদ এরশাদ নেতৃত্ব দেবেন না ওনার স্ত্রী রওশন এরশাদ নেতৃত্ব দিবেন, কোন জায়গায় যে ওনার ভাই GM কাদের নেতৃত্ব দিবেন, সেগুলো নিয়ে আলোচনা উঠে এসছে। 2018 সালে আলোচনা উঠে এসছে। আজকেও আমরা দেখছি ওই একই ধরনের খেলার সাজগোজ গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে গণমাধ্যমে আসছে। কোন পার্টি নিয়ে আলোচনা? জাতীয় পার্টি নিয়ে আলোচনা। যেই জাতীয় পার্টির কারেন্ট চেয়ারম্যান অনেক শ্রদ্ধেয় লোক GM কাদের সাহেব, কিন্তু উনি এখন বলছেন আওয়ামী লীগ সরকারের সাথে উনারা একসাথে না, উনারা আওয়ামী লীগের কোয়ালিশনে নাই।
ভালো কথা, কিন্তু তাহলে ওনার কাছে সামনাসামনি একটা প্রশ্ন করতে হবে, 2018 নির্বাচনে জাতীয় পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রত্যেকটা পোস্টারে কেন প্রধানমন্ত্রীর ছবি ছিল, কেন তাদের দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ছবি ছিল না? জাতীয় পার্টি আলবত কোয়ালিশনে ছিল, আওয়ামী লীগের কোয়ালিশনে ছিল। আজকে আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন তারা নরমালি সত্যি কথা বলার জন্য পরিচিত না, কিন্তু এই জাতীয় পার্টি কেন্দ্রিক যে কথাগুলো তারা বলছেন যে জাতীয় পার্টি তাদের কোয়ালিশনে ছিল, তাদের কোয়ালিশনে আছেন, এটার প্রমাণ দেশবাসীর কাছে আছে, আমাদের সকলের কাছে আছে। এখন জি এম কাদের সাহেব বলছেন উনি আওয়ামী লীগের সাথে নাই, উনি সঠিক বিরোধী দল তৈরি করতে চান। যদি সঠিক বিরোধী দল তৈরি করতে চান তাহলে আওয়ামী লীগ আপনাদের সংসদে যে সিটগুলো দান করেছে, যে সিটগুলো আপনাদের গিফট করেছে, সেই সিটগুলো ছেড়ে দিয়ে এসে আপনারা আমাদের সাথে রাজপথে দাঁড়ান, বলেন আপনারা বিরোধী দল হতে চান। এর বাইরে আপনাদের এই বিরোধী দল হবার কথার কোনো মূল্য নাই। একই সাথে সরকার অন্য সব দল নিয়েও খেলতে চেষ্টা করছে। 2017 সালে আমরা দেখেছি সরকারের বাইরে বিএনপির সাথে 20 দলীয় জোট, আরো অনেক জোট মিলিয়ে বিরোধী একটা জোট সৃষ্টি করতে চেষ্টা করেছে। ওখানে অনেক বড় বড় মুখ ছিলেন, বিকল্প ধারার মতো দল ছিল, ন্যাপ, আরো অনেক দল ছিল। সেই দলগুলো একত্রিত হয়েছিল, 1.5 বছর তারা কাজ করেছে, কাজ করে নির্বাচনে কিছুদিন আগে, কয়েক মাস আগে ঐক্য ফ্রন্ট ডিক্লেয়ার করেছে। তারপর কি হলো? ঐক্য ফ্রন্ট ভেঙে হয়ে গেল যুক্ত ফ্রন্ট, বিকল্প ধারার মতো একটা দল যেটা অতি পরিচিত ছিল এই দেশের মাটিতে। এক সময়কার এই দেশের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তিনি ফোন করেন এক সময় যে এই বিকল্প ধারা দলটা কিভাবে নিরাশ করলো দেশবাসীকে। 2018 সালে প্রধানমন্ত্রীর সাথে একটা বক্তব্যে, প্রধানমন্ত্রীর সাথে একটা পার্সোনাল মিটিং এ যে উনি বললেন তার দলের একটা মাত্র চাওয়া, তাদের একটা মাত্র সিট তার ছেলের জন্য পার্লামেন্টে। এর থেকে বড় দুঃখজনক ঘটনা আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে ঘটে না। আজকে সেই বিকল্প ধারা, সেই যুক্ত ফ্রন্টের বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা নাই। একই সাথে ঐক্য ফ্রন্ট যখন জয়েন্ট হলো, ঐক্য ফ্রন্ট যখন তৈরি হলো, যারা তৈরি করলেন তারা সবাই দাঁড়ালেন, তারা সবাই নির্বাচন করলেন, আমরাও নির্বাচন করেছি। তাদের সাথে তখন অনেক আলোচনা হয়েছে। তাদের সাথে আলোচনায় তারা বেশিরভাগ ঐক্যফ্রন্টে যারা নেতৃত্বে আছেন তখন ছিলেন, আজকে তো আবার নতুন ফ্রন্ট হচ্ছে, বাট 20 দলীয় জোট বলেন, ঐক্যফ্রন্ট বলেন, যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের অনেক মান্যগণ্য ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে অনেক মুরব্বীগণ ছিলেন সেখানে। তাদের সাথে তখন আমার অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে সামনের নির্বাচন কিভাবে হতে পারে, এবং তাদেরকে আমি আমার জায়গা থেকে বলতে চেষ্টা করেছি যে এই সরকার সঠিক নির্বাচন দিবে বলে আমার বিশ্বাস হয় না। সঠিক নির্বাচন যদি না দেয় আপনারা কি করবেন আপনারা ঠিক করেন। আপনাদের সাথে যদি আমরা থাকতে পারি থাকবো, নাহলে আপনাদের বাইরে থেকে আপনারা মুরব্বী আমাদের জানান, আমরাও তৈরি হব, আপনারাও তৈরি হন। নির্বাচন যদি সঠিক না হয় তাহলে কি করা যেতে পারে। ওনারা আশ্বাস দিলেন সরকারের সাথে সবকিছু ঠিক হয়েছে, নির্বাচন একটা মিনিমাম সঠিকভাবে সরকার দেবেন। নির্বাচনের দিনে সকালবেলা পর্যন্ত ঐক্যফ্রন্টের যারা নেতৃত্ব দিচ্ছিলেন, 20 দলের যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা আপনাদের গণমাধ্যমের সামনে, টিভি ক্যামেরার সামনে বলেছিলেন সঠিকভাবে নির্বাচন হচ্ছে। একমাত্র আমি নির্বাচন কমিশনে সকাল 9:30টার মধ্যে যে পৌঁছেছিলাম, কারণ আমি আমার যে 55টা ক্যান্ডিডেট ছিল এবং আমার নিজ আসনে আমার নিজের চক্ষু প্রমাণ দেখে এসেছি, প্রত্যেকটা কেন্দ্র দখল ছিল, প্রত্যেকটা জায়গায় পিটিয়ে আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়েছিল। এবং একমাত্র আমি নির্বাচন কমিশনে যে কমপ্লেইন করেছিলাম তখন নির্বাচন কমিশনের কাছেও শুনেছি, এবং সেখানে যে গণমাধ্যমের ভাই ও বোনেরা ছিলেন তাদের কাছেও শুনেছি। আমি বাদে ঐক্য ফ্রন্ট বা 20 দলীয় জোটের একটা মানুষও আসে নাই। আজকে আবার 2024-এর জানুয়ারির জন্য নির্বাচনের তৈরি হচ্ছে। আজকে আবার এই ধরনের ফ্রন্ট তৈরি হচ্ছে, গণতন্ত্র মঞ্চ তৈরি হচ্ছে, আরো মঞ্চ তৈরি হচ্ছে, এবং তাদের উপরে আমরা আস্থা রাখতে চাই। অনেক জ্ঞানী গুণী রাজনৈতিক নেতৃত্ব সেখানে আছে যাদেরকে আমরা অনেকভাবে মুরব্বী মানি। আমরা চাই না 17-18-তে যা হয়েছে সেটা আরেকবার দেখি। আমরা চাই 17-18-র ভুলগুলো যেন তারা আরেকবার না করেন।
আর যদি সেই একই পথে তারা হাঁটেন, তাহলে এটা বলার সময় এসছে, তরুণ নেতৃত্বের হাতে দেশ ছেড়ে দেন। আমরা সঠিক রাজনীতি দেখতে চাই, সঠিক নির্বাচন দেখতে চাই। কারণ সঠিক নির্বাচন হয় না বলেই আজকে বাংলাদেশের সরকারের বিশ্বে রাজনীতিতে কোনো কিছু বলার কোনো শক্তি নাই। পার্শ্ববর্তী দেশ মায়ানমার লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান ভাইদের বিতাড়িত করে আমাদের দেশের বর্ডারের ভিতরে চাপিয়ে দেয়, আমরা তাদেরকে জায়গা দেই, কিন্তু এই রোহিঙ্গা ইস্যুতে তাদেরকে আমরা আর ফেরত কিছু বলতে পারি না। বিশ্ব রাজনীতিতে আমাদের সাথে যে দেশগুলোর দাঁড়ানোর কথা, চায়না, ভারত, এই সব ইস্যুতে কেউ আমাদের সাথে দাঁড়ায় না। আজকে পর্যন্ত খবরের কাগজের ফ্রন্ট পেজে যে মিয়ানমার আবার বান্দরবনে নাইখাংছড়িতে মর্টার শেল ছুটছে, আমাদের সভরেন টেরিটরির ভিতরে, একটা সভরেন দেশের সভরেন টেরিটরির ভিতরে পার্শ্ববর্তী দেশ মর্টার শেল ছুটছে, আমরা কোনো আওয়াজ করতে পারছি না। এগেন চায়না, ভারত কেউ আমাদের সাথে নাই। আমরা ভারত সফর করে আসি, ভারতকে আমরা বাইপাস দিয়ে আসি, ট্রানজিট দিয়ে আসি, ভারত যা চায় দিয়ে আসি, কিন্তু শুধু মুখের কথায় বলি, আমরা খালি হাতে ফেরত আসি নাই। যদি খালি হাতে ফেরতে না এসে থাকি, তাহলে কি কি নিয়ে এসছি আমি সরকারের কাছে অনুরোধ করি আমাদেরকে জানান। অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের কোথাও কথা বলার সাহস থাকে না। আজকে যেমন এই সরকার 5 জন 6 জনের স্যাংশনের ভয় আছে, কালকেও যদি এই রকম অনির্বাচিত সরকার থাকে, ওই 5 জন 6 জনের স্যাংশনের ভয়েই থাকবে। জনগণকে যদি কিছু দিতে হয়, তাহলে জনগণের সরকার ফেরত আনতে হবে। বহির্বিশ্বের সম্পর্ক থেকে যদি কিছু আনতে হয়, চায়না, ভারত থেকে যদি কিছু নিতে হয়, তাহলে জনগণের সরকার ফেরত আনতে হবে। আর জনগণের সরকার ফেরত আনতে হলে সঠিক নির্বাচন ফেরত আনতে হবে। আর এই সঠিক নির্বাচন ফেরত আনার জন্য আজকে এই মুহূর্তে এইখানে মিঠু আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জের এনডিএম এর নেতাকর্মী চলেন আমরা একসাথে ডাক দেই, জয় বাংলাদেশ। এই দেশ শুধুমাত্র আমাদের, এই দেশ আর কারো না, এই দেশ আমরা আর কারো হইতে দিব না ইনশাআল্লাহ। সামনে নারায়ণগঞ্জ মাটিতে গণতন্ত্রের পুনরুদ্ধার শুরু হবে, এই আশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আবার সালাম এবং শুভেচ্ছা। জয় বাংলাদেশ।